আসসালামু আলাইকুম। আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারটা পড়তেছিলাম। আমরা মোটামুটি সংখ্যা পদ্ধতির আলোচনা করে ফেলছি এবং গত ক্লাসে আমি আপনাদেরকে কোডিং যে জিনিসটা সেটা বুঝাইছি যে অ্যাকচুয়ালি বিসিডি কোড কীরকমভাবে হয়, ইউনিকোড কীভাবে হয়, এই জিনিসপত্রগুলো আমরা গত ক্লাসে দেখছি। এখন আজকের ক্লাসটা আমরা শুরু করব হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। এখন এই বুলিয়ান অ্যালজেব্রায় যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু জিনিসপত্র আগে বুঝিয়ে নিব। সো যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে লজিক্যাল অপারেশন বা লজিক দিয়ে কিভাবে কাজ করা যায় সেগুলো আমরা আগে একটু বুঝবো। সো আমি বুলিয়ানে যাওয়ার আগে কিছু জিনিসপত্র আপনাদেরকে বলে নেই। আমরা শুরু করব হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিজিটাল ডিভাইস দিয়ে। বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিজিটাল ডিভাইস। তো আমি আপনাদেরকে আজকে ডিটেলসে বুঝাবো আসলে বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কি বা কেন এটা লাগে, কেন এটা আসতেছে, আইসিটিতে কেন পড়বো, এটা বাস্তব জীবনে প্রয়োগ কিভাবে আছে, এই জিনিসপত্রগুলো আমি একটা একটা করে আপনাদেরকে বুঝাবো। ধরেন বুলিয়ান অ্যালজেব্রাটা কেন লাগবে। বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস। তো বুলিয়ানটা কি সেটা বোঝার জন্য আমরা একটা জিনিস আগে বুঝে নিই যে বুলিয়ানটা কেন আসছে। কম্পিউটার যখন কাজ করে তাকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলো নিতে হয় হচ্ছে লজিক বা যুক্তির উপর নির্ভর করে। আমি একটু বুঝিয়ে বলি, দেখেন, ধরেন কোনো একটা গ্রহে আপনি যেতে চান। সো আপনি যদি কোনো একটা গ্রহে যে বাস করতে চান, প্রথম যে কোশ্চেনটা আপনার জিজ্ঞেস করতে হবে গ্রহটা কি বাসযোগ্য কিনা। অ্যান্সার কি আসবে? হয় হ্যাঁ অথবা না। গ্রহটা বাসযোগ্য হলে বাসযোগ্য, অথবা বাসযোগ্য হলে বাসযোগ্য, যদি না হয় অ্যান্সারটা আসবে না। সুতরাং আমরা কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার পাবো আইদার হ্যাঁ দিয়ে অথবা না দিয়ে। যেমন আমরা যদি একটা কোশ্চেন করি, উদ্ভিদ চলতে পারে, অ্যান্সারটা হবে আইদার হ্যাঁ অথবা না। এরপর আপনি রাতের খাবার খেয়েছেন, অ্যান্সারটা হবে হ্যাঁ অথবা না। এই প্যাচগোছ আবার তৈরি করবেন না। আমি রাতের খাবার এখন খাচ্ছি, সুতরাং আমি এখনো হ্যাঁ না, আমি খাওয়ার মাঝখানে আছি, এটা বলা যাবে না। আপনি খেতে শুরু করেছেন মানে হচ্ছে খাওয়ার প্রসিডিউরটা শুরু হয়ে গেছে। কম্পিউটার লজিকগুলো বা যুক্তি তর্কগুলো এইভাবে আইদার হ্যাঁ দিয়ে অ্যান্সার দেয় অথবা না দিয়ে অ্যান্সার দেয়। এখন যদি আমি কোনো একটা ঘটনাকে এক্স দ্বারা নির্দেশ করি, ধরেন এক্স কোনো ঘটনা যদি হয়, এক্স কোনো ঘটনা নির্দেশ করলে এক্স দিয়ে ধরেন আমি একটা ঘটনা নির্দেশ করতেছি, তাহলে ঘটনা এক্স যদি ঘটে থাকে, এক্স ঘটে থাকলে অন, এক্স না ঘটে থাকলে জিরো। ধরেন আমি এই ঘটনা বলতে কোনো একটা বাতির জ্বলা-নিভা বোঝাবো। বাতি জ্বলছে বা নিভছে, এই ঘটনা এক্স দ্বারা প্রকাশিত হলে, এক্স এর মান অন হলে, অন সুইচ অন, বাতি জ্বলবে, এক্স এর মান জিরো হলে বাতি নিভবে।
দেখেন, হয় বাতি জ্বলা থাকবে অথবা বাতি নেভা থাকবে, মাঝখানের তো কিছু নাই। বাতি জ্বলেও নেভে এই টাইপ তো কোনো কিছু কন্ডিশন আসলে হতে পারে না। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন কোনো একটা ঘটনা প্রকাশ করছি, এই ঘটনাটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। তাহলে এই যে সত্য বা মিথ্যা, এই দুইটা মাত্র স্টেট বা কন্ডিশনকে আমরা প্রকাশ করতে পারি 0 এবং 1 দিয়ে। বাতি জ্বলছে, তাহলে কি? হ্যাঁ 1। বাতি নিভছে, না 0। তাহলে এই 0 এবং 1 দিয়ে যে যুক্তি তর্কগুলা বোঝানো হয়, এগুলাকেই বলা হয় অ্যাকচুয়ালি বুলিয়ান। সো আমি শুরুতেই বলছিলাম যে বুলিয়ান কি সেটা আমরা ডিটেলসে শিখব। তাহলে আমরা এই যে হ্যাঁ বা না, এই দুটো অ্যান্সার দিয়ে যে লজিক বা যুক্তিগুলোকে প্রকাশ করতে পারি, সেগুলোই আসলে কি? বুলিয়ান। এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিতের যদি সংজ্ঞা দিতে চাই, তাহলে এই সংজ্ঞাটা কিভাবে আসবে? যে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত, বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত, এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিকের সত্য এবং মিথ্যা, এই দুই স্তরের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। সুতরাং বুলিয়ান অ্যালজেব্রাটা আসছে হচ্ছে সত্য এবং মিথ্যা এই দুইটা স্তরের উপরে ভিত্তি করে। এখন বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যাওয়ার আগে বুলিয়ান যে স্বতঃসিদ্ধ আছে, বুলিয়ান পোস্টুলেটস বা স্বতঃসিদ্ধ, এগুলো একটু বুঝবো এবং এগুলো আমি একটু ডিফারেন্টলি বুঝাবো আপনাদেরকে এগুলো আমি একেবারে সিম্পল সার্কিট দিয়ে বুঝাবো। কেন সার্কিট দিয়ে বুঝাবো? দেখেন, আমরা সাবজেক্টটা পড়তেছি আইসিটি এবং চ্যাপ্টারটা কি? ডিজিটাল ডিভাইস। তাহলে প্রত্যেকটা ডিভাইস অ্যাকচুয়ালি ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল সার্কিট, যে কোনো যন্ত্র ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক সার্কিট। তাহলে আমার যন্ত্রটা যখন ক্যালকুলেশন করতেছে, সে অবশ্যই ভোল্টেজ বা কারেন্টের মাধ্যমে ক্যালকুলেশনটা করতেছে। তাহলে এই ভোল্টেজ বা কারেন্টের মাধ্যমে ক্যালকুলেশনটা কিভাবে আসে, সেগুলোর লজিকগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো। সো আমি আগে পড়াবো আপনাদেরকে বুলিয়ান স্বতঃসিদ্ধ, বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পোস্টুলেটস। এখন দেখেন, বুলিয়ান পোস্টুলেটস বা বুলিয়ান স্বতঃসিদ্ধগুলা আমি একটা একটা করে সার্কিট দিয়ে বুঝাবো। এইখানে তিনটা পোস্টুলেটস আছে। এক নাম্বার পোস্টুলেটস বা স্বতঃসিদ্ধ হচ্ছে যৌক্তিক যোগের ক্রিয়া, যৌক্তিক যোগের ক্রিয়া। যৌক্তিক মানে হচ্ছে লজিক্যাল, লজিক্যাল অর অপারেশন। দুই নাম্বারটা হচ্ছে যৌক্তিক গুণের ক্রিয়া, লজিক্যাল অ্যান্ড অপারেশন। আমি প্রত্যেকটা অপারেশনের এক্সাম্পল সহ দেখাবো, টেনশন নেবেন না। আর যৌক্তিক পূরকের ক্রিয়া, লজিক্যাল নট অপারেশন।
কোনটা আসলে কি, কোনটা কোথা থেকে আসলো, প্রত্যেকটা আমি একটা একটা করে ডিফাইন করতেছি। প্রথমে আসেন যৌক্তিক যোগের ক্রিয়া। অ্যান্ড বা যোগ করার জন্য আমি একটা সিম্পল সার্কিট নিব। ধরেন এখানে একটা কোষ আছে, এইখানে দুইটা সুইচ আছে পরপর, সুইচ এ আর সুইচ বি, এবং এটা একটা বাতি। খেয়াল করে দেখেন এইখানে যদি দুইটা সুইচ এইভাবে থাকে, এটা এক ধরনের একটা সার্কিট হবে। তারপর ধরেন আমি দুইটা সুইচ এইভাবে রাখবো, বাতিটা থাকলো, এইটা একটা। অথবা ফাইনালি আমরা আর একটা ব্যবস্থা দেখব, এটা দেখেন আমি তিনটা সিম্পল সার্কিট আঁকছি। এখন আমি তিনটা সিম্পল সার্কিট আপনাদেরকে একটা একটা করে বুঝাবো। দেখেন, একটা বদ্ধ বর্তনী তৈরি না হলে কখনো কারেন্ট ফ্লো হয়? হয় না, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখেন এইখানে দুইটা সুইচ আছে, দুইটা সুইচই যদি একসাথে অন হয় তাহলে বাতিটা জ্বলবে, বাকি কোনো ক্ষেত্রেই বাতিটা জ্বলবে না। আবার বলতেছি, দুইটা সুইচ একত্রে যদি অন হয় তার মানে কি, এক আর এক দুইটা যদি একত্রে আসে তাহলে বাতিটা এখানে জ্বলবে, এক হবে। কিন্তু যদি প্রথম বাতিটা অন হয়, প্রথম সুইচটা অন, দ্বিতীয় সুইচটা অফ হয়, তাহলে কি বাতিটা জ্বলবে? জ্বলবে না। প্রথম সুইচটা অফ হয়, দ্বিতীয় সুইচটা অন হয়, তাও বাতিটা জ্বলবে না। দুইটা সুইচই যদি অফ হয় তাহলে বাতিটা অবশ্যই জ্বলবে না। এই যে দেখেন, আপনাদেরকে আমি লজিক্যাল অ্যান্ড অপারেশন পড়িয়ে ফেললাম। আবার বলতেছি, আবার রিপিট করতেছি। দেখেন, আমরা এইখানে সুইচ অন হওয়াকে অন দিয়ে প্রকাশ করব, সুইচ অন। আচ্ছা, সুইচ অন হলে ঘটনাটি অন দ্বারা প্রকাশিত, সুইচ অফ হলে ঘটনাটি জিরো দ্বারা প্রকাশিত। একইভাবে বাতি অন হলে অন দ্বারা প্রকাশিত হবে ঘটনাটা, বাতিটা অফ হলে জিরো দ্বারা প্রকাশিত হবে ঘটনা। এখন দেখেন, প্রথম সুইচ, সুইচ নাম্বার 1 আপনি অন করছেন, কিন্তু সুইচ নাম্বার 2 এটাও কেউ অন করতে হবে যদি আপনার বাতিটাকে কি করতে হয়, অন করতে হয়। তাহলে দুইটা সুইচই যদি একসাথে অন হয় বাতিটা কি হবে, অন হয়ে যাবে। এবার দেখেন, এই দুইটা সুইচ কি পর পর সংযুক্ত আছে, তার মানে দুইটা ঘটনাকে একসঙ্গে ঘটতে হবে। এই জন্য এটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড অপারেশন। এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। এটা কি, এটা লজিক্যাল অ্যান্ড। সুতরাং আমরা লজিক্যাল অ্যান্ড পেয়ে গেছি। এখন দেখেন, লজিক্যাল অ্যান্ডে দুইটা সুইচই অন হলে বাতি অন হবে, কিন্তু যদি একটা সুইচ অন হয় আর একটা অফ হয়, বাতি জ্বলবে? বাতি জ্বলবে না, বাতি তখন নিভে যাবে। আর যদি প্রথম সুইচ অফ হয়ে দ্বিতীয় সুইচ অন হয়, তাও কি বাতিটা নিভেই থাকবে। আর দুইটা সুইচই যদি অফ থাকে, বাতি তো জ্বলার কোনো প্রশ্নই আসে না, কারেন্ট যাবেই না। এই হচ্ছে লজিক্যাল কি অপারেশন, অ্যান্ড অপারেশন। ওকে, এখন তাহলে পরের ঘটনাটায় আসি। পরের যে বর্তনীটা আছে, পরের যে সার্কিটটা আছে, সেই সার্কিটটার দিকে আমরা তাকাই। এই পরের দ্বিতীয় সার্কিটটার দিকে আমরা তাকাবো। দেখেন, দ্বিতীয় সার্কিটে দুইটা ভিন্ন ভিন্ন সুইচ আছে। তাহলে এই দুইটা ভিন্ন ভিন্ন সুইচ যদি থেকে থাকে, আমাদের দ্বিতীয় সার্কিটে কয়টা সুইচ আছে? দুইটা ভিন্ন ভিন্ন সুইচ আছে। এই দুইটা ভিন্ন সুইচের যে কোনো একটা অন হলেই কিন্তু বাতিটা জ্বলে যাবে। ভালো মতো খেয়াল করে দেখি, আমার সেকেন্ড যে বর্তনীটা আছে, এই সেকেন্ড বর্তনীটার দিকে তাকান আপনারা।
সেকেন্ড বর্তনীতে আমার যদি প্রথম এই যে এইটা হচ্ছে সুইচ নাম্বার 1, উপরেরটা সুইচ নাম্বার 1, নিচেরটা সুইচ নাম্বার 2, যে কোনো একটা সুইচকে আমি যদি অন করি, দুইটা সুইচই যদি অন থাকে অবশ্যই বাতিটা জ্বলবে। দুইটা সুইচই অন হয়ে আছে, বাতিটা জ্বলবে, কোনো সমস্যা নেই। এখন যদি শুধুমাত্র যে কোনো একটা সুইচ জ্বলা থাকে, একটা জ্বলা আর একটা নিভা, আর একটা সুইচ অফ, একটা সুইচ অন আর একটা সুইচ অফ, তারপরে কিন্তু বাতি জ্বলবে। কারণ আমার যে কোনো একটা সুইচ যদি অন হয়ে যায় বর্তনী সুসম্পন্ন হয়ে বাতিটা জ্বলতে থাকবে। সুতরাং আমার যে কোনো একটা সুইচ অন হলেই বাতিটা কি হচ্ছে, জ্বলতেছে। তাহলে এইখানে এই যে দেখেন যে কোনো একটা সুইচ যদি অন হয় বাতিটা অবশ্যই কি হবে, জ্বলবে। কিন্তু যদি দুইটা সুইচই অফ থাকে সেক্ষেত্রে বাতিটা আর জ্বলবে না। যদি দুইটা সুইচই অফ থাকে তাহলে বাতিটার পক্ষে জ্বলা সম্ভব না, কারণ বর্তনী কি হয় নাই, সুসম্পন্ন হয় নাই। তাহলে দেখেন যে কোনো একটা, কথাটা মনোযোগ দিয়ে শোনেন, যে কোনো একটা সুইচ অন হলেই বাতি জ্বলতেছে না, তার মানে কি একটা সুইচ অথবা অন্যটা সুইচ, এইটা অথবা, তার মানে এটা কি অর, এই সুইচটা তাহলে আমাদের এই লজিকটা লজিক্যাল অর নির্দেশ করে যে যে কোনো একটা আমার যদি অন থাকে তাহলেই বাতিটা অন হয়ে যাবে। এবার ফাইনাল সার্কিটটায় আসি। দেখেন সুইচটা কোষের সঙ্গে এমনভাবে রাখা হয়েছে সুইচ যদি অন হয় তাহলে বাতি অফ হয়ে যাবে। কেন? কারণ দেখেন সুইচ অন হলে, সুইচটা যদি অন হয় শর্ট সার্কিট হবে, বাতিতে কোনো কারেন্টই যাবে না, তাহলে সুইচ অন বাতি অফ। সুইচ যদি অন হয় লাইট অফ, জিরো। সুইচ যদি অফ হয়, জিরো হয়, লাইট তখন অন। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি হলো, উল্টায় দিল না? সুইচ যা বলতেছে বাতিটা তার উল্টা আচরণ শো করতেছে। তাহলে এটাকে বলা হয় লজিক্যাল নট। এটাকে প্রকাশ করা হয় একটা বার চিহ্ন দিয়ে। দেখেন অনের উপরে একটা বার চিহ্ন দিলাম, নট করে দিলাম। অনকে নট করলে সেটা কি হবে, জিরো হবে। আর জিরোকে নট করলে সেটা কত হবে, অন হবে। সো এই ছিল বুলিয়ান যে পোস্টুলেটস বা মৌলিক স্বতঃসিদ্ধগুলা শিখে গেলাম আমরা কি দিয়ে, বর্তনী দিয়ে। সুতরাং এই যে বুলিয়ান অ্যালজেব্রার বেস বা বেসিকটা হচ্ছে এটাই। এখন আমরা এই যে বুলিয়ান উপপাদ্যে আমরা অ্যান্ড, অর এবং নট এই তিনটা জিনিস নিয়ে কাজ করব। এখন আসলে 1 এবং 0 এইটা বর্তনীর মাধ্যমে তো তৈরি করা দেখাইলাম আমরা, একটা ডিজিটাল ডিভাইসের 1 এবং 0 কিভাবে আসে, ডিজিটাল ডিভাইসে 1 এবং 0 কিভাবে আসে, এটাকে বলা হয় হচ্ছে বায়াস ভোল্টেজ। এটা নিয়ে আপনারা বিস্তারিত পড়ালেখা করবেন কোথায় আমি বলে দেই, পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে আপনারা যখন সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স পড়বেন ওইখানে ট্রানজিস্টর পড়ার সময় এটা সম্পর্কে কিছুটা আলোচনা পাবেন। বাট এখন আইসিটিতে ওইটার ডিটেলসে আপনার যাওয়ার দরকার নাই। এটা মাথায় রাখেন, যদি আমি কোথাও ভোল্টেজ দেই তাহলে সেটাকে অন হিসেবে বিবেচনা করা হয়, আর যদি কোথাও ভোল্টেজ না দেই, উদ্দীপিত না করি, তাহলে সেটাকে জিরো হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং এর বাইরে আমাদের আর কিছু আপাতত জানার দরকার নেই। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বুলিয়ানের জন্য কিছু মৌলিক উপপাদ্য পড়ব। আমরা বুলিয়ানের কিছু উপপাদ্য বা মৌলিক উপপাদ্য পড়ব, বুলিয়ান থিওরেম বা বুলিয়ান উপপাদ্য। এখন এই উপপাদ্যগুলো আমি একটা একটা করে প্রত্যেকটা উপপাদ্যের নাম বলবো এবং সেই উপপাদ্যগুলো কি নির্দেশ করে সেটা আপনাদেরকে দেখাবো। খেয়াল করেন, আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলছি একটা ঘটনা এক্স দ্বারা প্রকাশ করা যেতে পারে। তার মানে আমরা যখন বুলিয়ান বলতেছি যৌক্তিক কোনো একটা ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে।
অনও হইতে পারে, জিরোও হইতে পারে। তাহলে আমরা যে কোনো ঘটনাকে প্রকাশ করতেছি কি দ্বারা? এক্স দ্বারা। তাহলে এক্স এর উপরে কাজকর্মগুলো আমরা দেখব। প্রথম যে বুলিয়ান উপপাদ্য, এটার নাম হচ্ছে দ্বৈত পরিপূরক। দ্বৈত পরিপূরক বা ডাবল কমপ্লিমেন্ট। দ্বৈত পরিপূরক বা ডাবল কমপ্লিমেন্ট। দেখেন, ডাবল কমপ্লিমেন্ট বা দ্বৈত পরিপূরক এই ঘটনাটা কি সেটা বুঝিয়ে বলতেছি। দেখেন, এক্স ঘটনাটাকে একবার কমপ্লিমেন্ট করলাম, তাহলে কমপ্লিমেন্ট করলে 1 থাকলে 0 হয়ে যাবে। আবার যদি সেটাকে কমপ্লিমেন্ট করে দেই তাহলে আবার কিন্তু আগের ঘটনাটাই ফেরত আসবে। তাহলে এক্স এর কমপ্লিমেন্টকে আবার যদি কমপ্লিমেন্ট করি এক্স ফেরত আসবে। দেখেন, 1 এর কমপ্লিমেন্ট কত হয়? 0। তাহলে 1 এর কমপ্লিমেন্টের আবার যদি কমপ্লিমেন্ট করি তাহলে এই জিনিসটা কি? 1 এর কমপ্লিমেন্টের উপরে, এটার উপরে কমপ্লিমেন্ট করা হলো না? 1 এর কমপ্লিমেন্ট 0 আর 0 এর কমপ্লিমেন্ট কত? 1। তাহলে এই যে দেখেন, 1 কে ডাবল কমপ্লিমেন্ট করলে আবার একই ফেরত আসতেছে। সুতরাং এইটা হচ্ছে দ্বৈত পরিপূরক বা ডাবল কমপ্লিমেন্ট। সো এটা হচ্ছে এক্সপ্লেনেশন। এটা গেল আমাদের প্রথম উপপাদ্য। দ্বিতীয় উপপাদ্য, এটাকে বলা হয় অপরিবর্তনীয় উপপাদ্য। বা এটাকে বলা হয় আইডেমপোটেন্ট। অপরিবর্তনীয় উপপাদ্য বা আইডেমপোটেন্ট হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। এখন দেখেন, এই আইডেমপোটেন্ট উপপাদ্যটা কি সেটা একটু বুঝিয়ে বলতেছি। যে অপারেশনটায় কোনো একটা মান চেঞ্জ হয় না, যেমন ধরেন খেয়াল করে দেখি একটু, 1 এর সঙ্গে 1 যোগ করলেও 1 থাকবে, 1 এর সঙ্গে 1 গুণ করলেও 1 থাকবে। তার মানে কি, একটা লজিক বা যুক্তিকে যদি ওই লজিকটা দিয়েই যোগ বা গুণ করা হয় তাহলে লজিকটা চেঞ্জ হয় না। সো আমি যদি এক্সকে এক্স এর সঙ্গে যোগ করি এক্সই হবে, অথবা এক্স এর সঙ্গে এক্সকে গুণ করলে এক্সই হবে। জিনিসটা একটু বুঝিয়ে বলতেছি। ধরেন আপনি এক্স এর মান 0 নিছেন, এক্স সমান 0, তাহলে 0 প্লাস 0 0ই দিবে, 0 ইন্টু 0 0ই দিবে। অথবা এক্স সমান 1, 1 প্লাস 1 1ই দিবে, অথবা 1 ইন্টু 1 1ই দিবে। সুতরাং এই যে দেখেন, আপনি যদি একটা সংখ্যাকে তার নিজের সঙ্গে অর করেন অথবা নিজের সঙ্গে অ্যান্ড করেন, সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে কোনো বুলিয়ান চলককে তার নিজের সাথে অর বা অ্যান্ড করা হলে ওই বুলিয়ান চলকের কোনো পরিবর্তন হয় না। এটাকেই বলা হয় অপরিবর্তনীয় উপপাদ্য বা আইডেমপোটেন্ট। গেল দুইটা উপপাদ্য। আমরা এবার নেক্সট উপপাদ্যে যাব। আমরা এবার পরবর্তী উপপাদ্যে যাব। থার্ড যে উপপাদ্যটা আছে এটা হচ্ছে পরিচিতি উপপাদ্য বা আইডেন্টিটি বলা হয় এটাকে। পরিচিতি উপপাদ্য বা আইডেন্টিটি। কেন এটাকে পরিচিতি উপপাদ্য বলা হয় সেটা আমি বুঝিয়ে বলতেছি। ধরেন আপনি 0-র সঙ্গে কাউকে যদি অর করেন, 0-র সঙ্গে যাকে অর করবেন সেই আসবে, 0-র সঙ্গে যাকে অর করবেন সেই আসবে, অথবা 1-এর সঙ্গে যাকে অ্যান্ড করবেন সেই আসবে। দেখেন,
ধরেন আমি এক্স এর মান 0 নিলাম, তাহলে এই এক্স এর মান 0 প্লাস 0 0ই দিবে। তো এই যে 0টা এক্স, এক্সে কিন্তু আসতেছে। আবার এক্স এর মান 0 নিছি না, তাহলে 0 ইন্টু 1 0ই দিবে। এই যে দেখেন এক্স এর সঙ্গে 1কে অ্যান্ড করছি, এক্সে আসছে। আবার এক্স এর মান 1 নেন, 1 এর সঙ্গে 0কে অর করেন, কত আসবে? 1ই আসবে। এই যে দেখেন এক্স এক্সই প্রেজেন্ট করতেছে। 1 এর সঙ্গে 1কে অ্যান্ড করেন, 1ই আসবে। আচ্ছা, ডাবল বার দিলে তো আপনাদের আবার ডাবল কমপ্লিমেন্ট মনে হতে পারে, আমি এই চিহ্নগুলোকে চেঞ্জ করে দিব। খেয়াল করেন, যেহেতু ডাবল বার ডাবল কমপ্লিমেন্ট মনে করতে পারেন পরে যেয়ে ভুলে, সো আমি লেখাগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি। খেয়াল করেন, এটা যদি এক্স হয়, আউটকাম যেটা আসলো সেটাও কিন্তু এক্সই। এক্স, এটাও কি এক্স, এক্স এর মান 1, আউটকাম 1, এক্সই আসতেছে। সো এটা হচ্ছে আইডেন্টিটি ল বা পরিচিতি উপপাদ্য। সো আইডেন্টিটি থিওরেম অনুযায়ী কি হচ্ছে, কোনো একটা লজিক বা কোনো একটা বুলিয়ান মানকে যদি আমরা 0-র সঙ্গে অর করি, তাহলে যাকে দিয়ে অর করতেছি তাকেই ফেরত পাবো। যদি 1-এর সঙ্গে অ্যান্ড করি, যাকে নিয়ে অ্যান্ড করতেছি তাকেই ফেরত পাবো। সো আমাদের পরিচিত উপপাদ্যটা হয়ে গেল। নেক্সট আসবে হচ্ছে ডোমিনেশন বা কর্তৃত্ব উপপাদ্য। সো ডোমিনেশন বা কর্তৃত্ব উপপাদ্য। দেখেন কর্তৃত্বটা কি? কর্তৃত্ব হচ্ছে আমি যা ইচ্ছা আনি না কেন, অ্যান্সারটা সে নিজে ডিটারমাইন করে দিবে। ধরেন আমি যদি এক্স এর সঙ্গে 1কে অর করি, যার সঙ্গে 1কে অর করি না কেন সবসময় 1 থাকবে। আপনি 1-এর সঙ্গে যাকেই অর করেন না কেন অলওয়েজ একই থাকবে। অথবা 0-র সঙ্গে যাকেই অ্যান্ড করেন না কেন 0ই থাকবে। খেয়াল করেন, তাহলে এখানে এই যে 1 ডোমিনেট করতেছে, 0 ডোমিনেট করতেছে। আমি কাকে আনতেছি ডাজন্ট ম্যাটার, 1-এর সঙ্গে যাকেই অর করি না কেন একই থাকবে, 0-র সঙ্গে যাকেই অ্যান্ড করি না কেন 0ই থাকবে। এরপর আসবে হচ্ছে বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্যটা বোঝা খুব সহজ, কমুটেটিভ ল। কেন বিনিময়টা বোঝা সহজ একটু বুঝিয়ে বলে। এই যে দেখেন, আপনি দুইটা সুইচ আছে না, আগে পরে সুইচ আনলে ডাজ ইট ম্যাটার? 1 নাম্বার সুইচ পরে দেন, 2 নাম্বার সুইচ আগে দেন, কিচ্ছু হয় না। সুতরাং আমি যদি দুইটা লজিক থাকে এক্স এবং ওয়াই, এক্স এর সঙ্গে ওয়াই কে অর করি আর ওয়াই এর সঙ্গে এক্স কে অর করি, একই কথা। এক্স এর সঙ্গে ওয়াই কে অর করি আর ওয়াই এর সঙ্গে এক্স কে অর করি, একই কথা। আবার এক্স এর সঙ্গে ওয়াই কে অ্যান্ড করি আর ওয়াই এর সঙ্গে এক্স কে অ্যান্ড করি, একই কথা। এটা হচ্ছে বিনিময় উপপাদ্য। মানে আমরা যদি সুইচগুলা আগে পরে আগাই পিছাই, একটার জায়গায় আরেকটাকে নিয়ে আসি, তাহলে আসলে কিচ্ছু হবে না, কোনো সমস্যাই নেই। ওকে, এরপর আছে হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বা অনুষঙ্গ উপপাদ্য। সো পরেরটাকে বলা হয় অনুষঙ্গ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ ল। এখন দেখেন অনুষঙ্গ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ লটা আসলে কি ইন্ডিকেট করে, কি নির্দেশ করে সেটা বুঝিয়ে বলতেছি। ধরেন এক্স এর সঙ্গে আপনি ওয়াই প্লাস জেড করবেন, এক্স এর সঙ্গে ওয়াই প্লাস জেড করবেন, আর এক্স প্লাস ওয়াই এর সঙ্গে জেড করবেন, একই কথা। এগুলোই হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। মানে হচ্ছে আমি যে ব্র্যাকেট আগে পরে নেই, কিচ্ছু হয় না, কোনো সমস্যাই হবে না। আবার গুণের বেলায়ও এক্স ইন্টু ওয়াই জেড যে কথা,
এক্স ওয়াই ইন্টু জেডও একই কথা, এখানে কোনো ডিফারেন্স নাই। ওকে, তাহলে এই যে দেখেন আমরা টোটাল কয়টা সূত্র পড়লাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সূত্র পড়লাম। সো এগুলো হচ্ছে বুলিয়ান উপপাদ্য। আমাদের এই প্রত্যেকটা উপপাদ্য মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? যখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা করব এই উপপাদ্যগুলা দিয়েই সরলীকরণ বা অন্যান্য জিনিসপত্রগুলো আমরা করব। তাহলে এখন একটা জিনিস খেয়াল করি আমরা, যে আমাদের উপপাদ্যগুলো হয়ে গেছে, তারপর লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর লজিক্যাল নট এই জিনিসপত্রগুলো হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটায় প্রথম শুরু করব সেটা হচ্ছে লজিক্যাল যে অর লজিক্যাল অ্যান্ড লজিক্যাল যে নট ছিল, মানে যোগ গুণ এবং পূরকের মৌলিক উপপাদ্যগুলো আবার একটু আমরা সবগুলা দেখে রাখবো। সো আমরা এখন মৌলিক উপপাদ্যগুলো দেখে রাখি। মৌলিক উপপাদ্য, তাহলে মৌলিক উপপাদ্যকে আমরা তিনটা ভাগে ভাগ করব, একটা ভাগ দুটা ভাগ তিনটা ভাগ। আমি তিনটা বক্স তৈরি করি। প্রথমটা হচ্ছে লজিক্যাল অর, পরেরটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, শেষটা হচ্ছে লজিক্যাল নট। অর অ্যান্ড নট। এখন এই মৌলিক উপপাদ্যগুলো কি কি সেগুলো একটা একটা করে দেখি। ধরেন একটা চলক এ, এর সঙ্গে আমি জিরোকে অর করলে এই পাবো। এর সঙ্গে আমি যদি ওয়ানকে অর করি তাহলে ওয়ান পাবো। এর সঙ্গে এ কে অর করলে এই পাবো। আর এর সঙ্গে যদি এ এর পরিপূরক বা কমপ্লিটমেন্টকে অর করি তাহলে আমরা ওয়ান পাবো। এটা হচ্ছে মৌলিক চারটা উপপাদ্য। আমি একটু আপনাদেরকে বুঝাচ্ছি, খেয়াল করেন। এর জায়গায় আপনি ওয়ান চিন্তা করেন, ওয়ান জিরো, ওয়ান যোগ জিরো ওয়ান, ওয়ান যোগ ওয়ান ওয়ান, ওয়ান যোগ ওয়ান ওয়ান, ওয়ানের সঙ্গে জিরোকে অর করেন তাও কিন্তু ওয়ানই আসে। আবার এর জায়গায় জিরোকে চিন্তা করেন, জিরো যোগ জিরো জিরো, জিরো যোগ ওয়ান ওয়ান, জিরো যোগ জিরো জিরো, জিরো যোগ জিরোর কমপ্লিমেন্ট মানে কি ওয়ান, ওয়ানই আসবে। সুতরাং লজিক্যাল অর এই চারটা আমাদেরকে দিবে। এরপর আসি লজিক্যাল অ্যান্ড। তাহলে অ্যান্ডের বেলায় এর সঙ্গে যদি আমরা জিরোকে অ্যান্ড করি জিরোই পাবো। এর সঙ্গে ওয়ানকে যদি অ্যান্ড করি এই পাবো। এরপর এর সঙ্গে একে যদি অ্যান্ড করি এই পাবো। আর এর সঙ্গে যদি এর কমপ্লিমেন্টকে অ্যান্ড করি জিরো পাবো। তাহলে এইটা হচ্ছে যৌক্তিক অ্যান্ড বা লজিক্যাল অ্যান্ড। আর শেষ হচ্ছে লজিক্যাল নট দিয়ে। লজিক্যাল নট খুব সিম্পল, এ এটাকে যদি ডাবল কমপ্লিমেন্ট করি তাহলে এ পাবো। তাহলে এই যে দেখেন বুলিয়ান অ্যালজেব্রা করার জন্য আমরা এখন রেডি। আমরা কিন্তু এখন জেনে গেলাম যে বুলিয়ানে এই যে যে লজিক বা যুক্তিগুলা আছে সেই যুক্তিগুলা আমরা কিভাবে নিয়ে কাজ করতে পারি। এখন বুলিয়ানে আমরা কিছু সহজ সরল জিনিস করার আগে আরও কিছু সূত্র পড়তে হবে। সেই সূত্রগুলো আমরা একটু পড়ে নিব। প্রথম সূত্র, তিনটা সূত্র আমি এখন আপনাদেরকে পড়াবো। তিনটা সূত্র লাগবেই। একটা হচ্ছে অ্যাবসর্পশন ল, অ্যাবজর্পশন লটা কি সেটা আমি বুঝিয়ে দেখাচ্ছি। এর সঙ্গে যদি আমি অ্যান্ড করি এ প্লাস বি কে তাহলে সেটা এই দিবে। দেখেন এর সঙ্গে আপনি যদি এ প্লাস বি কে অ্যান্ড করেন এ দিবে, অথবা এর সঙ্গে যদি অর করেন এ অ্যান্ড বি কে সেটাও আপনাকে এই দিবে। এটাকে বলা হয় অ্যাবজর্পশন ল। আপনারা চাইলে এই জিনিসগুলা অ্যাকচুয়ালি দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই।
আমরা বিভিন্ন মান নিয়ে রেজাল্ট দেখব। এটাকে বলা হয় ট্রুথ টেবিল বা সত্যক সারণী। ধরেন আমরা প্রথমে এ এর মান নিব, বি এর মান নিব, এরপর আমার কি দরকার এ অর বি নিব, এবং ফাইনালি এ অ্যান্ড এ অর বি নিব। খেয়াল করেন আমি যে এই কথাগুলো লিখতেছি, এই প্রত্যেকটা জিনিসের তো প্রমাণ লাগবে, তাই না? তাহলে প্রমাণটা আমরা এই সত্যক সারণী থেকে করে ফেলি, যে আমরা অন্ধের মতো কিছু মুখস্থ না করি। দেখেন এর ভ্যালু যদি 0 হয়, বি এর ভ্যালু 0 হইতে পারে, এর ভ্যালু 0 হলে বি এর ভ্যালু 1 হইতে পারে। এর ভ্যালু যদি 1 হয়, বি এর ভ্যালু 0 হইতে পারে, এর ভ্যালু 1 হলে বি এর ভ্যালু 1 হইতে পারে। তাহলে আমরা এ আর বি এর মোট দেখেন এই যে 4টা কম্বিনেশন পাচ্ছি। এখন এ অর বি 0 আর 0 থেকে 0 আসবে, এ আর বি 0 আর 1 এর অর থেকে 1 আসবে, 1 আর 0 অর থেকে 1ই আসবে, 1 আর 1 এর অর থেকে 1ই আসবে। তাহলে এ আর বি পেলাম। এখন দেখেন এ অ্যান্ড এ আর বি মানে এর সঙ্গে এ অ্যান্ড বি কে, এই যে দেখেন এ এটার সঙ্গে অ্যান্ড করব কাকে, এই যে এ আর বি এটাকে অ্যান্ড করব। এই দুটাকে অ্যান্ড করি, 0 আর 0 কে অ্যান্ড করলে কত হয়, 0 হয়। 0 আর 1 কে অ্যান্ড করলে কত হয়, 0 হয়। 1 আর 1 কে অ্যান্ড করলে 1 হয়, 1 আর 1 কে অ্যান্ড করলে 1 হয়। একটু খেয়াল করে দেখি আমরা এইখানকার যে মানটা পেলাম এটা এক্স্যাক্টলি এর মানটাই কিনা। তাহলে এর সঙ্গে যদি অ্যান্ড করি এ আর বি কে, তাহলে কি পাওয়া যাবে, এই পাওয়া যাবে। একইভাবে আপনারা এই সত্যক তারের সারণী তৈরি করে দেখতে পারেন, এর সঙ্গে যদি অর করা হয় এ অ্যান্ড বি কে, তাও এ পাওয়া যাবে। চলেন এটাও দেখি। এটা ছিল তাহলে কিসের জন্য, এটা প্রুফ করা এ অ্যান্ড এ প্লাস বি সমান এ। দেখেন এটা একদম তাহলে মাথায় ঢুকে রাখতে হবে যে এ প্লাস বি এর সঙ্গে যদি এ কে অ্যান্ড করা হয় তাহলে কত আসবে, এই আসবে। ওকে, তাহলে এখন কেউ একটা কোশ্চেন করতে পারেন যে ভাইয়া যদি বি এর সঙ্গে অ্যান্ড করি এ আর বি কে, আমরা যদি বি এর সঙ্গে অ্যান্ড করি এ প্লাস বি কে তাহলে কি আসবে, বি আসবে। সো যার সঙ্গে অ্যান্ড করতেছি এ প্লাস বি কে সে ফেরত আসবে। ঠিক আছে, সো এই যে দেখেন এর সঙ্গে যদি অ্যান্ড করি এ প্লাস বি তাহলে আসবে এ, আর বি এর সঙ্গে যদি অ্যান্ড করি এ প্লাস বি কে তাহলে ফেরত আসবে কি, বি। এটা কোথা থেকে আসতেছে, এটাই যে 1 নাম্বার সূত্রটা থেকে আমরা পেলাম। এখন দ্বিতীয় যে সূত্রটা আছে এ অর এ অ্যান্ড বি সমান এ, চলেন এটার জন্য সত্যক সারণী তৈরি করি। দ্বিতীয় সূত্রটা যেটা আছে এটার জন্য সত্যক সারণী দেখি। আমার শুরুতে এ এর মান লাগবে, বি এর মান লাগবে, এ অ্যান্ড বি এর মান লাগবে, এ অর এ অ্যান্ড বি এর মান লাগবে। তাহলে আবারও 4টা ঘর তৈরি করতে হবে আমাদের। এর মান 0, বি এর মান 0, এর মান 0, বি এর মান অন, এর মান অন, বি এর মান 0, এর মান অন, বি এর মান অন। তাহলে এ অ্যান্ড বি, এ আর বি অ্যান্ড করলে 0 হচ্ছে, 0 হচ্ছে, 0 হচ্ছে, 1 হচ্ছে। এখন এ অর এ অ্যান্ড বি, খেয়াল করেন এ অ্যান্ড বি এইটার সঙ্গে অর করতেছি কাকে, এই এ কে। এই দুইটার অর অপারেশনে যাব, অর তার মানে 0 আর 0-তে কত আসে, 0 আসে অর করলে। এরপর 0 আর 0-কে অর করলে কত আসে, 0ই আসে। 1 আর 0-কে অর করলে কত আসে, 1ই আসে। 1 আর 1-কে অর করলে কত আসে, 1ই আসে। তাহলে এখন একটু আবার খেয়াল করে দেখি এই যে 4টা এলিমেন্ট হুবহু এ এর 4টা এলিমেন্টের সমান হয়ে গেছে। সুতরাং আমরা তাহলে বলতে পারছি এ অর এ অ্যান্ড বি সমান হচ্ছে এ। তাহলে আমরা যদি এইখান থেকে বলতে চাই বি অর এ অ্যান্ড বি সমান কত হবে, বি হবে। তাহলে আমরা এই যে এইখান থেকে এই যে সূত্রটা আছে এই সূত্রটা থেকে তাহলে এখন আবার 2টা সেগমেন্ট পাবো। কি কি পাবো, এ অর এ অ্যান্ড বি সেটা হচ্ছে এ, আর বি অর এ অ্যান্ড বি সেটাও হচ্ছে বি।
সুতরাং আমরা তাহলে এখানে পেয়ে গেলাম কি অ্যাবজর্পশন ল, এটা ছিল অ্যাবজর্পশন ল। আমি বলছি তিনটা সূত্র আমাদের পড়তে হবে। সেকেন্ড যে লটা এটাকে বলা হয় সিম্পলিফিকেশন ল বা সরলীকরণ সূত্র, সিম্পলিফিকেশন ল, মানে একটা জিনিসকে সহজ সরল করে ফেলা যায়। তাহলে সিম্পলিফিকেশন লতে যেটা বলা হয়, এর সঙ্গে যদি অ্যান্ড করি এ কমপ্লিমেন্ট প্লাস বি, তাহলে পাবো এ অ্যান্ড বি, এবং এর সঙ্গে যদি অর করি এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি, তাহলে পাবো এ প্লাস বি। আবারও এইখানে আমরা জিনিসগুলোর সত্যতা যাচাই করব। সুতরাং আমরা কি তৈরি করব? সত্যক সারণী তৈরি করব। তাহলে আমরা যদি সত্যক সারণীটা তৈরি করি, কি কি লাগবে? এ লাগবে, বি লাগবে, এর কমপ্লিমেন্ট লাগবে, এ কমপ্লিমেন্ট অর বি লাগবে, এবং এর সঙ্গে অ্যান্ড করতে হবে এ কমপ্লিমেন্ট অর বি কে, এবং একেবারে শেষে এ আর বি কে অ্যান্ড করে দেখাইতে হবে যে এটা আসলেই সত্যি হয়। তাহলে চলেন দেখি একটা একটা করে আমরা মান নির্ণয় করি। এ জিরো, তাহলে এ কমপ্লিমেন্ট অন, এ জিরো এ কমপ্লিমেন্ট অন, এ ওয়ান এ কমপ্লিমেন্ট জিরো, এ ওয়ান এ কমপ্লিমেন্ট জিরো, বি এর ভ্যালু 0 1 0 1। খেয়াল করেন আমার এ আর বি এর টোটাল 4টা কম্বিনেশন লিখে ফেললাম। এখন দেখি এ কমপ্লিমেন্ট আর বি কে অর করব, তাহলে এ কমপ্লিমেন্ট আর বি কে অর করলে এই যে দেখেন 0 এবং 1 এর অর করলে কত হবে? 1 হবে। আবার 1 আর 1 এর অর করলে 1 হবে, 0 0 অর করলে 0 হবে, 1 0 অর করলে 1 হবে। পেয়ে গেছি এ কমপ্লিমেন্ট অর বি। এখন দেখেন এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট অর বি মানে হচ্ছে, খেয়াল করেন এই যে এ কমপ্লিমেন্ট অর বি এইটার সঙ্গে অ্যান্ড মানে কাকে? এই যে এ কে অ্যান্ড করব। খেয়াল করেন এই দুইটা মিলিয়ে আমরা যেটা করব এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট অর বি, এটার মানটা এখানে বসায় দিব। তাহলে এই দুটোকে অ্যান্ড করতে শুরু করি, 0 আর 1 কে অ্যান্ড করলে 0 হয়, 0 1 কে অ্যান্ড করলে 0 হয়, 1 0 কে অ্যান্ড করলে 0 হয়, 1 1 কে অ্যান্ড করলে 1 হয়। ঠিক আছে, খুবই ভালো কথা। এখন আসি এ অ্যান্ড বি, এ আর বি কে অ্যান্ড করি, 0 0 0 দিবে, 0 1 0 দিবে, 1 0 0 দিবে, 1 1 1 দিবে। খেয়াল করেন এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট অর বি সমান কি? এ অ্যান্ড বি এর সমান হয়ে গেছে। সো আপনারা চাইলে অ্যাকচুয়ালি এই যে এর সঙ্গে যদি অর করি এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কে, তাহলে এ অর বি পাবো। এটাও আপনারা প্রুফ করে দেখতে পারেন। এখন আবারও এই যে এইখান থেকে অ্যাকচুয়ালি এইটাকে আমরা আরও একভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমি যদি লিখি বি অ্যান্ড বি কমপ্লিমেন্ট অর এ, তাহলে এটা কি হবে? বি অ্যান্ড এ হবে। এবং সেকেন্ড যেটা আছে এই সেকেন্ডটাকে আমরা লিখতে পারি বি অর বি কমপ্লিমেন্ট অ্যান্ড এ সমান বি অর এ। তাহলে এই যে দেখেন আমরা সিম্পলিফিকেশন লতে একটা জটিল জিনিসকে কি করে আনতেছি? সিম্পলিফাইড করে আনতেছি। ওকে, এখন আমরা আর একটা ল পড়ার কথা, থার্ড যে লটা, এটাকে বলা হয় বিতরণ সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল বা বিতরণ সূত্র।
এখন এই যে বিতরণ সূত্রে যেটা করা হয়, ধরেন এর সঙ্গে অর করব বি অ্যান্ড সি কে, তাহলে দেখেন বিতরণটা কিভাবে হয়, এ অর বি অ্যান্ড এ অর সি। আর যদি এ অ্যান্ড বি অর সি করি তাহলে যেটা পাবো এ অ্যান্ড বি অর এ অ্যান্ড সি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল বা বিতরণ সূত্র। তাহলে খেয়াল করেন আমরা আজকে কি কি জিনিসপত্র দেখলাম। আমরা আজকে দেখলাম যে লজিক্যাল যে অপারেশনগুলো আছে, এই যে অনের সঙ্গে অনকে অ্যান্ড করলে কেন অন হচ্ছে, অনের সঙ্গে জিরোকে অ্যান্ড করলে কেন জিরো হচ্ছে, অনের সঙ্গে অনকে অর করলে কেন অন হচ্ছে, এই প্রত্যেকটা লজিক কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে ফেলছি। সো আপনাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা লজিক বুঝে ফেলা, যে কার সঙ্গে কি করলে অন বা জিরো হচ্ছে। এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না। আপনারা শুধু শুধু পাগলের মতো মুখস্থ করেন, পরে যা বলেন যে কঠিন লাগে। এগুলো মুখস্থ করার কিছুই নাই। যে সার্কিট থিওরেমটা অনুযায়ী চিন্তা করেন, যে আমি দুইটা সুইচ নিয়ে চিন্তা করি, তাহলে জিনিসটা কিন্তু সোজা হয়ে যায়। তারপর এসে আপনাদেরকে মনে রাখতে হবে এই যে বেসিক উপপাদ্যগুলা, এই উপপাদ্যগুলা 6টা উপপাদ্য আমি আপনাদেরকে পড়াইছি, এই 6টা উপপাদ্যের প্রত্যেকটা আপনাদের মনে রাখতে হবে। এবং তারপর যে আপনাদেরকে পড়তে হবে মৌলিক যে উপপাদ্যগুলো আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু লজিক বা যুক্তি থেকে আসে। এবং তারপরে যে এই যে 3টা সূত্র, অ্যাবজর্পশন ল, সিম্পলিফিকেশন ল এবং ডিস্ট্রিবিউটিভ ল, আপনাদের মাথায় এগুলো পুরোপুরি ঢুকিয়ে ফেলতে হবে। কেন? কারণ হচ্ছে আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে এই যে যে সূত্রগুলো আমরা পড়ছি, এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে বুলিয়ান বিভিন্ন ইকুয়েশনকে সহজ সরল ইকুয়েশনে প্রকাশ করা যায় সেটা শেখাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকতেছে। আপনারা দয়া করে এই অংশগুলো ভালো মতো পড়ে ফেলবেন। আমি আজকে ইনশাল্লাহ এই অংশটুকুর পিডিএফ গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।